আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের লিড নিউজের দ্বিতীয় পর্বে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। দ্বিতীয় ভাগের শিরোনাম, জামায়াত শিবির নিধনে সর্বশক্তি প্রয়োগ করে হাসিনার সরকার। নিউজটি লিখেছেন রকিবুল হক। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। পতিত আওয়ামী সরকারের সবচেয়ে বেশি রোষানলের শিকার হয় বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। একটানা 15.5 বছরের দুঃশাসনে জামায়াত শিবির নিধনে সর্বশক্তি প্রয়োগ করে শেখ হাসিনা সরকার। বিতর্কিত ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচারের নামে প্রহসন করে মিথ্যা অভিযোগে জামায়াতের শীর্ষ 5 নেতার ফাঁসি কার্যকর সহ সাজাপ্রাপ্ত 11 জনের জীবন বিপন্ন করে তৎকালীন সরকার। মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এখনও কারাগারে দিন কাটাচ্ছেন কেন্দ্রীয় এক নেতা। এছাড়া কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে বিনা অপরাধে মামলা, গ্রেপ্তার, রিমান্ড, ক্রসফায়ারে হত্যা, গুম, অপহরণ, হামলা, গুলিসহ নানাভাবে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালায় ফ্যাসিবাদী সরকার। দলীয় কার্যক্রমে অঘোষিত নিষেধাজ্ঞার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রীয় ও অন্যান্য সব কার্যালয়, বাতিল করা হয় দলের নিবন্ধন, ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপন্ন হয় অনেকের ছাত্র জীবন। জামায়াত শিবিরের বিরুদ্ধে দমন, নিপীড়ন ও অপপ্রচারে র্যাব, পুলিশ সহ রাষ্ট্রীয় শক্তি, মিডিয়া এবং আওয়ামী নেতাকর্মীদের ব্যবহার করা হয়। আওয়ামী নির্যাতন থেকে রেহাই পাননি মহিলা জামাত, ইসলামী ছাত্রী সংস্থার নেতাকর্মী ও পরিবারের সদস্যরাও। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 4 দিন আগে জামায়াত শিবির নিষিদ্ধের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার সবশেষ বহিঃপ্রকাশ ঘটায় আওয়ামী সরকার। অবশ্য হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণ ফিরে পায় জামায়াত শিবির। মাত্র 26 দিনের মাথায় নিষিদ্ধের আদেশটিও বাতিল করে অন্তর্বর্তী সরকার। জামায়াত সূত্র জানায় 2009 থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী শাসনামলে দলটির 358 জন শহীদ হয়েছেন। ক্রসফায়ারে নিহত হয়েছেন 86 জন। মহিলা জামাতের 6 জন ও ছাত্রী সংস্থার 1 জন বিভিন্ন সময়ে শহীদ হন। 14,826টি মামলায় গ্রেপ্তার হন 1,10,901 জন নেতাকর্মী। এর মধ্যে জামায়াতের পুরুষ 91,675 জন, নারী 1,087 জন, ছাত্র 17,463 জন এবং 676 জন ছাত্রী গ্রেপ্তার হন। বিভিন্নভাবে আহত হন 75,585 নেতাকর্মী। পঙ্গু হয়েছেন 5,204 জন। পুলিশের রিমান্ডে নির্যাতন হন 96,093 জন। আর গুম ও অপহরণের শিকার হন 25 জন, যাদের মধ্যে এখনও অন্তত 7 জন নিখোঁজ। আওয়ামী আমলে দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের 5,000 বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে অন্তত 200 কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় জামায়াতের 3,021টি দলীয় অফিস বন্ধ করে দেওয়ায় ক্ষতি হয়েছে 50 কোটি টাকা। এছাড়া জামায়াত নেতাকর্মী সংশ্লিষ্ট 220টি ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটে 150 কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে জামায়াত শিবিরের সমর্থিত প্রায় 900 নেতাকর্মী শহীদ হয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। তবে এসব শহীদের আলাদা দলীয় পরিচয় দিতে চাইছে না জামাত। এছাড়া গত 15.5 বছরে জামায়াতের নানা কর্মসূচিতে অংশ নিয়ে যেসব সমর্থক নিহত হয়েছেন তাদের পরিসংখ্যান পাওয়া যায়নি। সূত্রমতে স্বাধীনতা পরবর্তী 2008 সালের নির্বাচন পর্যন্ত জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল জামায়াতের। অনেকটাই স্বাভাবিকভাবেই চলত দলীয় কার্যক্রম। তবে 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর থেকেই চরম জুলুম, নির্যাতন ও দমনের মুখে পড়ে জামায়াত ইসলামী। একইভাবে নির্যাতনের শিকার হয় সহযোগী সংগঠন ছাত্র শিবির। অবশ্য ক্ষমতায় আসার আগেই 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে জামায়াত বিরোধী অবস্থান জানান দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের জুলুম নির্যাতন প্রসঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পতিত আওয়ামী সরকারের 15.5 বছরে কঠিন আঘাত করা হয়েছে জামায়াতের উপর। দেশপ্রেমিক সেনাবাহিনীর ওপর পিলখানায় আঘাত দেওয়ার পর জামায়াতকে বেছে নিয়েছিল তাদের আঘাতের লক্ষ্যবস্তু হিসেবে। সেই আঘাত দিয়ে তারা মনে করেছিল জামায়াত এদেশের মাটি থেকে মিশে যাবে, দেশের মানুষের সঙ্গে আর থাকতেই দেবে না, কাজ করতেও দেবে না। সেই পথেই তারা এগিয়েছিল। জামায়াত আমির আরো বলেন, তারা প্রথম আঘাত হিসেবে জামায়াত নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে অত্যন্ত বিতর্কিত ও অগ্রহণযোগ্য ট্রায়ালের মাধ্যমে ট্রাইব্যুনালে তাদের সাজা দিয়েছে। কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে মৃত্যুদণ্ডের দিকে ঠেলে দিয়েছে। ব্রিটেনের একজন বিচারক বলেছেন, এটা ছিল জেনোসাইড অব জাস্টিস বা বিচারিক গণহত্যা। এরপর তারা অন্যায় জুলুমের প্রতিবাদ করা জামায়াত নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এককভাবে তখন লক্ষ্যবস্তু ছিল জামায়াত। তবে কঠিন সময়ে জামায়াত তার কার্যক্রম একদিনের জন্য বন্ধ করেনি। শেষ আঘাত হিসেবে আওয়ামী সরকার জামায়াতকে অন্যায়ভাবে নিষিদ্ধ করে। জামায়াতের ওপর আওয়ামী দমন নীতি প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, এটা হাসিনার একটা কৌশল ছিল।
পশ্চিমা দেশগুলোর মন রক্ষায় মৌলবাদী ধ্বংস করার কাজে সম্পৃক্ততা ছিল হাসিনা সরকারের। অবশ্য জামায়াতের সঙ্গে তারা রাজনীতিও করেছে। তাদের রাজনীতিটা ছিল ঘোলাটে, পরিষ্কার কোনো অবস্থান তাদের দেখা যায় না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্যই তাদের স্ট্যান্ডগুলো নেয়। জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে তারা খুব কম কৌশল নেয়। এতে তারা দলগতভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় 2010 সালে। এর মধ্য দিয়ে জামায়াতের মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে দলটিকে দমনে সর্বোচ্চ তৎপরতা শুরু করে আওয়ামী লীগ। সম্পূর্ণ মিথ্যা অভিযোগে সাজানো মামলায় বিচারের নামে প্রহসন করে একে একে দলটির সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। যাবজ্জীবন দণ্ড মাথায় নিয়ে কারাগারে বিনা চিকিৎসা সহ নানা নির্যাতনে মৃত্যুবরণ করেন সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আরেক নেতা, বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে কারা হেফাজতে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করে জামাত। এছাড়া ফাঁসির দণ্ড নিয়ে কারারুদ্ধ অবস্থায় মৃত্যু হয় দলের নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আব্দুস সোবহান, নায়েবে আমির মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এবং সাতক্ষীরা জেলা আমির ও সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মণ্ডলের। আর মৃত্যুদণ্ডের রায় নিয়ে এখনও কারাগারে আছেন দলটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের এই বিচার প্রক্রিয়া নিয়ে দেশ বিদেশে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। সরকারের নির্দেশে সাজানো মামলা, সাক্ষী আর আওয়ামী আস্থাভাজন বিচারকদের মাধ্যমে এই বিচার কার্যক্রম চালানো হয়। মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচারিক হত্যা বাস্তবায়ন প্রক্রিয়া চালাচ্ছিল আওয়ামী সরকার। ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিম ও প্রবাসী মোহাম্মদ জিয়াউদ্দিনের স্কাইপি কথোপকথন ফাঁসের মধ্য দিয়ে তার প্রমাণ প্রকাশ পায়। এছাড়া জোর করে সাক্ষ্য দেওয়ারও অভিযোগ করেন অনেক সাক্ষী। আওয়ামী ফ্যাসিবাদের আমলে জামায়াত শিবির নেতাকর্মীদের বিনা অপরাধে গ্রেপ্তার আর বানোয়াট মামলা দিয়ে কারারুদ্ধ করার বিষয়টি ছিল খুবই স্বাভাবিক বিষয়। মিছিল মিটিং করলেই ধাওয়া বা ঘেরাও করে যেমন গ্রেপ্তার করা হতো, তেমনি দিনরাত বাসাবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কাউকে পাওয়া গেলেই ধরে নিয়ে যেত পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে পরিচিত নেতাকর্মীদের কেউ প্রকাশ্যে চলাফেরা করতে পারতেন না। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে বা নিরাপদ স্থানে থাকতেন সবাই। এতে অনেকেই চরম হয়রানির পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা এবং কাজকর্ম থেকে বঞ্চিত হন। পরিবারের সদস্যরাও নানাভাবে হয়রানির শিকার হন। দলীয় সূত্র মতে বিগত আওয়ামী আমলে 14,826টি মামলায় গ্রেপ্তার হয়েছেন 1,10,901 জন নেতাকর্মী। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এটিএম আজহারুল ইসলাম ছাড়া তেমন কোনো নেতাকর্মী জেলে না থাকলেও অধিকাংশ মামলা এখনো চলছে। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, জামায়াত নেতাকর্মীদের মামলা এখনো চলমান। তবে সরকার রাজনৈতিক মামলা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে জামায়াতের মামলাগুলোও প্রত্যাহার হবে বলে আশা করছি। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, বিচারিক প্রক্রিয়ায় মাত্র 1000 খানেক মামলা শেষ হয়েছে। আর সরকার যে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া করছে তাতে প্রাথমিকভাবে জামায়াতের 600 মামলা আছে। এছাড়া মহানগর দক্ষিণের 1705টি এবং উত্তরের 1500 মামলার তালিকা জমা দেওয়া হয়েছে। এসব মামলা এখনো চলমান। এর মধ্যে আমিরে জামাত থেকে শুরু করে কেন্দ্রীয়, মহানগর সহ জামায়াতের শীর্ষ নেতাকর্মীরাও রয়েছেন। তবে 5 আগস্ট পরবর্তী মামলাগুলোতে হাজিরার ক্ষেত্রে শিথিলতা রয়েছে, আইনজীবীরাই হাজিরা দিচ্ছেন। আওয়ামী আমলে গ্রেপ্তার নেতাকর্মীদের মামলা চালাতে কোটি কোটি টাকা খরচ হয়েছে জামায়াত ও শিবিরের। দলীয়ভাবে কিছু খরচ জোগানোর পাশাপাশি পরিবার থেকেও লাখ লাখ টাকা ব্যয় করতে হয়েছে। মামলা পরিচালনায় আইনজীবীদের পেছনেই নয়, থানা, পুলিশ ও জেলখানায় নির্যাতন থেকে রেহাই পেতেও অনেককে বাড়তি টাকা দিতে হয়েছে বলে জানা গেছে। জামায়াত নেতাকর্মীদের নির্যাতনের অন্যতম একটি প্রক্রিয়া ছিল দফায় দফায় গ্রেপ্তার এবং রিমান্ড নিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের নামে নির্যাতন। এক্ষেত্রে আইন কানুনের কোনো তোয়াক্কা করা হতো না। অনেক প্রক্রিয়া করে আদালত একবার জামিনে মুক্তির আদেশ দিলেও জেল গেট থেকে ফের আটক করে নতুন বা পুরনো মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হতো। এভাবে অসংখ্য নেতাকর্মীকে বছরের পর বছর জেলে কাটাতে হয়েছে। রিমান্ডে নির্যাতন আর দীর্ঘ জেল জীবন থেকে মুক্তি পেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি অনেকেই। 4.5 বছর জেল খাটেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। গ্রেপ্তারের পর টানা 67 দিন রিমান্ডে নিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ে তার ওপর চালানো হয় বর্বর নির্যাতন। আজও সেই নির্যাতনের ধকল কাটিয়ে উঠতে পারেননি তিনি। একইভাবে গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হন জামায়াতের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের অনেক নেতা। এ বিষয়ে ডক্টর মাসুদ বলেন, রিমান্ডে বিভিন্ন সময়ে আমাকে ক্রসফায়ার, ছাদ থেকে ফেলে দেয়া সহ প্রাণনাশের নানা হুমকি দেওয়া হয়।
শারীরিকভাবে ব্যাপক নির্যাতনের এক পর্যায়ে অবস্থা খারাপ হলে গোপনে নেওয়া হয় পুলিশ হাসপাতালে। সেখানেও জানাজানির আশঙ্কায় পরে ডিবিতে নিয়ে নামমাত্র চিকিৎসা দেওয়া হয়। ব্রেনে ও পায়ের নিচে আঘাতের কারণে এখনো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমি সুস্থ অবস্থায় গ্রেপ্তার হলেও আদালতে নেওয়া হতো হুইল চেয়ারে। এ জামায়াত নেতা আরও বলেন, আদালত নো অ্যারেস্ট নো হ্যারেস রায় দিলেও তা মানত না পুলিশ। মুক্তির সময় জেলগেট থেকে আবার গ্রেপ্তার করা হতো। চিকিৎসার আদেশ দিলেও আওয়ামী চিকিৎসকরা আমাদের ভর্তি না করে সামান্য কিছু ওষুধ দিয়ে পাঠিয়ে দিত। একইভাবে জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান, মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ শীর্ষ অনেক নেতা দফায় দফায় রিমান্ডে নির্যাতিত হওয়ার পাশাপাশি 1 থেকে 4 বছর পর্যন্ত জেল খেটেছেন। এছাড়া রিমান্ডে ও কারাগারে নির্যাতনের শিকার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য অধ্যাপক তাসনিম আলম মুক্তির পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। বর্তমানে প্যারালাইজড অবস্থায় আছেন তিনি। এভাবে বহু নেতাকর্মীর জীবন বিপন্ন করে দিয়েছে আওয়ামী সরকার। শুধু গ্রেপ্তার নির্যাতনই নয়, জামায়াত শিবিরের অনেক নেতাকর্মীকে অপহরণ ও দীর্ঘদিন গুম করে রাখা হয় গত 15.5 বছরে। 5 আগস্ট পরবর্তী গুম হওয়া বেশ কয়েকজন ফিরে আসার পর নির্যাতনের ভয়াবহতা সামনে আসে। তবে 1 যুগ আগে ইবি শিবির নেতা ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দেস সহ বিভিন্ন সময়ে গুম হওয়া অন্তত 7 জনের এখনো সন্ধান মেলেনি। জামায়াত পরিবারের সদস্যরা রেহাই পাননি গুম থেকে। এর মধ্যে অধ্যাপক গোলাম আজমের ছেলে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এবং মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান 8 বছর পর আয়নাঘর থেকে ছাড়া পান। আরও 3 শিবির নেতা 3 বছর গুমের পর অসুস্থ অবস্থায় ফেরত আসেন। জামায়াত দমনের অংশ হিসেবে এক পর্যায়ে দলটির কেন্দ্রীয় মহানগর সহ সব কার্যালয় অঘোষিতভাবে বন্ধ করে দেয় ফ্যাসিস্ট সরকার। কার্যালয় সহ জামায়াত নেতাদের বাসা, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় থাকত পুলিশ ও গোয়েন্দা নজরদারি। এ অবস্থায় বিকল্প অফিস এবং গোপনীয়তা রক্ষা করে চলত জামায়াত শিবিরের কার্যক্রম। আওয়ামী আমলে জামায়াত শিবিরের সাংগঠনিক বই প্রকাশ্যে রাখা ও পড়া অঘোষিত নিষিদ্ধ ছিল। এমনকি জামায়াত সংশ্লিষ্টদের লেখা তাফসির ও অন্যান্য ইসলামী বইপত্র পড়া এবং বহন করা যেত না। কোথাও ধর্মীয় বই পেলেই জামায়াত শিবির সম্পৃক্ততার অভিযোগ তুলে গ্রেপ্তার, নির্যাতন চালানো হতো। ধর্মীয় অনেক বই বেচা কেনা ও প্রকাশনায় ছিল বাধা। কাউকে আটক করলেই সঙ্গে ধর্মীয় বই রেখে তাকে জিহাদি বই আখ্যা দিয়ে জঙ্গি সম্পৃক্ততার প্রচার চালাতো পুলিশ, র্যাব। মিছিল, মিটিং বা কোনো কর্মসূচি পালন করলেই চালানো হতো পুলিশি অ্যাকশন। টিয়ারসেল, লাঠিচার্জ সহ অতর্কিত গুলি চালানো হতো জামায়াত শিবিরের নেতাকর্মীদের ওপর। ধরে নিয়ে কাছ থেকেও গুলি করার বহু ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের ওপর প্রথমে হামলা চালিয়ে সেটাকে পুলিশের ওপর হামলা, আক্রমণ বলে অপপ্রচার চালানো হতো বিভিন্ন মিডিয়ায়। এতে গ্রেপ্তার, নির্যাতন সহজ হতো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। শুধু প্রকাশ্যে নয়, কোনো বাসা বা অফিসে সাংগঠনিক বৈঠক বা কোরআন হাদিসের আলোচনা করার খবর পেলেই তা রাষ্ট্রবিরোধী গোপন কার্যক্রম হিসেবে অপপ্রচার করে নির্যাতন চালাতো আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী নির্যাতন প্রসঙ্গে ভুক্তভোগী ঢাকা মহানগর উত্তর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি হাসানুল বান্না চপল বলেন, 2023 সালের 20 ডিসেম্বর গভীর রাতে আমার বাসায় হানা দেয় ডিবি পুলিশ। পরিবারকে জিম্মি করে বিনা অপরাধে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। গাড়িতে তুলেই চোখ বেঁধে শুরু হয় নির্যাতন। এক পর্যায়ে ক্রস ফায়ারে দিয়ে লাশ গুম করারও হুমকি দেওয়া হয়। দীর্ঘ 2 মাস পর জামিনে মুক্তি পেলেও পরবর্তী দিনগুলো আর স্বাভাবিক জীবনে ফেরা হয়নি আমার। শুধু আমি নই, দলের হাজার হাজার নেতাকর্মী এমন পরিস্থিতির শিকার হন। শিক্ষাঙ্গনকে শিবির মুক্ত করতে ব্যাপক ষড়যন্ত্র করে আওয়ামী সরকার। ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে একের পর এক হামলা, গ্রেপ্তার সহ চতুর্মুখী নির্যাতন চালানো হয়। শিবির সন্দেহ হলেই ধরে নির্যাতন ও পুলিশের হাতে তুলে দেয়া যেন অঘোষিত নিয়মে পরিণত হয়েছিল। এতে প্রকাশ্যে কার্যক্রম চালানো তো দূরের কথা, শিবিরের পরিচয়ে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করাই অসম্ভব হয়ে ওঠে। শিবির সূত্র জানায়, বিগত আওয়ামী আমলে 17,181টি মামলায় শিবিরের 66,240 নেতাকর্মী গ্রেপ্তার হন। রিমান্ডে নির্যাতিত হন 19,196 জন। অনেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন। এ সময় 101 জন শহীদ, 31,257 জন আহত এবং 133 জন পঙ্গু হন। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, শিবির নেতাকর্মীদের নামে এখনও 11,000 রাজনৈতিক মামলা চলমান। এগুলো নিষ্পত্তির জন্য আইন উপদেষ্টাকে জানানো হয়েছে।
তবে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দেশের ইতিহাসে গত ১.৫ দশক ছিল গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সবচেয়ে বিভীষিকাময় অধ্যায়। এ সময় হাসিনার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় ছাত্র শিবির। তাই শিবির নিধনের জন্য এক জঘন্য কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ। চিরুনি অভিযানের নামে হাসিনার পোষা বাহিনী শিবিরের নেতাকর্মীদের মেস, বাসা বাড়ি থেকে তুলে নিয়ে অকথ্য নির্যাতন চালায়। তারা অসংখ্য নিরপরাধ কর্মীদের সাংগঠনিক ও ব্যক্তিগত কর্মকাণ্ডের অধিকার হরণ করে। কোরআন হাদিসের ক্লাস, ঘরোয়া প্রোগ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মসজিদে নামাজরত অবস্থায় থেকে তুলে নিয়ে গুম ও হত্যা করতেও তারা দ্বিধা করেনি। শিবির সভাপতি আরও বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার শিবিরের ১০১ জনকে হত্যা এবং সহস্রাধিক জনকে চিরতরে পঙ্গু করে দিয়েছে। এ সময় অজস্র কর্মীকে গুম করে। এখনও তাদের মধ্যে ৭ জন নিখোঁজ। সবচেয়ে নির্মম বিষয় হলো, রাবি শিবির সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানী সহ সারা দেশের প্রায় প্রতিটি হত্যাকাণ্ডে ভিকটিমদের বিরুদ্ধেই মামলা করা হয়। শিবির সম্পৃক্ততার কারণে হাজারো বৈধ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করতে দেয়নি। অনেকে ক্লাস পরীক্ষাতেও অংশ নিতে দেয়া হয়নি। অসংখ্য শিবির কর্মী তাদের ছাত্রজীবন সময় মতো শেষ করতে পারেননি। কারো কারো গোটা ক্যারিয়ারই ধ্বংস হয়ে গেছে। শুধু শারীরিক নির্যাতনই নয়, শিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শত শত যোগ্য মেধাবীকে বিসিএস সহ বিভিন্ন চাকরিতে নিয়োগ বা পেশাগত জীবন থেকে বঞ্চিত করা হয়েছে। জুলাইয়ের রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই ভয়াল ফেসিবাদের কবর রচনা করেছি। ২০১৬ সালের ১ জুলাই ঝিনাইদহের নিজ বাসা থেকে আটক করা হয় শিবির নেতা সাইফুল ইসলাম মামুনকে, কিন্তু তাকে আটকের কথা অস্বীকার করে পুলিশ। এক পর্যায়ে পরিকল্পিতভাবে মামুনকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ১৯ জুলাই রাতের আধারে হত্যা করে পুলিশ। এভাবে ঝিনাইদহ এলাকাতেই একের পর এক জামায়াত শিবিরের অন্তত ১৭ জনকে ক্রস ফায়ারে হত্যা করা হয়। জামায়াত শিবির দমনে সম্ভাবনাময় ও সক্রিয় নেতাকর্মীদের অন্যায়ভাবে ধরে নিয়ে নির্যাতনের পাশাপাশি ক্রসফায়ারের নাটকের মধ্য দিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালায় ফ্যাসিবাদী সরকারের পুলিশ ও র্যাব। দলীয় সূত্র মতে পতিত আওয়ামী আমলে জামায়াত শিবিরের ৮৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্রসফায়ার দেয়া হয় ঝিনাইদহে। একইভাবে ক্রসফায়ার আর হত্যা নির্যাতনের জন্য আতঙ্কিত জনপদ ছিল সাতক্ষীরা। এছাড়া রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে এভাবে হত্যাকাণ্ড চালায় রাষ্ট্রীয় বাহিনী। ঝিনাইদহে হত্যা নির্যাতনের বিভীষিকাময় সেই চিত্র তুলে ধরে সদর উপজেলা আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা ডক্টর হাবিবুর রহমান বলেন, সে সময় খুবই ভয়ঙ্কর অবস্থা গেছে। পুলিশ ধরলেই বেঁচে ফেরা অনিশ্চিত হয়ে পড়ত। প্রথমে গুম করত পুলিশ, পরে টিভিতে ক্রসফায়ারের কথা জেনে পরিবার গিয়ে লাশ শনাক্ত করত। নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়া সত্ত্বেও ২০১৭ সালের ১৭ আগস্ট উপজেলা পরিষদ থেকে ডিসি ইউএনওর উপস্থিতিতে গ্রেপ্তার হন ডক্টর হাবিবুর রহমান। তিনি বলেন, সে সময় জামায়াত শিবিরের কোনো নেতাকর্মী শহরে ঢুকতে বা কোথাও বসে কথা বলতে পারতেন না। প্রকাশ্যে কোনো বৈঠকও করা যেত না। খবর পেলেই পুলিশ হানা দিত। ডিএসবির মুরাদ নামে এক পুলিশ, বর্তমানে অবসরপ্রাপ্ত, ধরিয়ে দেওয়ার কাজ করত। কামরুল নামের সাবেক এক শিবির কর্মী এখনও গুম আছেন বলে তিনি জানান। ক্রসফায়ারের পাশাপাশি জামায়াত শিবির দমনে ভয়াবহ তৎপরতা চালানো হয় সাতক্ষীরায়। মৌলানা সাইদির রায়কে ঘিরে আন্দোলনের সময় ওই এলাকায় গুলি করে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করে পুলিশ। অনেককে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। এ প্রসঙ্গে সাতক্ষীরা জামায়াত কর্মী আবদুল্লাহ রুম্মান বলেন, আওয়ামী আমলে সাতক্ষীরা ছিল একটা আতঙ্কের জনপদ। এখানে জামায়াত নেতাদের বাড়ি বুলডুজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের ধরে পায়ে গুলি, মিছিল, মিটিং বা বাড়ি থেকে অন্যায়ভাবে ধরে নিয়ে মামলা, হামলার ঘটনা ছিল স্বাভাবিক। বিগত ১৫ বছর এই এলাকায় জামায়াত নেতাকর্মীরা কেউ নিজের বাড়িতে ঠিক মতো থাকতে পারতেন না। কারো জানাজায় গেলেও ধরে নিয়ে যেত পুলিশ। ২০০৯ সালে পিরোজপুরে ইসলামী ছাত্রী সংস্থার ৪ নেত্রীকে বোরখা পরা অবস্থায় ইসলামী বই পুস্তক সহ আটক করে জঙ্গি বলে অপপ্রচার চালিয়ে আওয়ামী সরকার তার ইসলাম নির্মূল কর্মসূচি বাস্তবায়ন শুরু করে। এরপর বিগত ১৬ বছর দেশের সর্বত্র ইসলাম পালন করাকে এক ভয়াবহ দেশবিরোধী অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়েছে পতিত সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে বোরখা, হিজাব, নিকাব পরা, নামাজ আদায় করা, ইসলামী বই পড়া ও সংগ্রহে রাখার কারণে জঙ্গি বলে নারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও রমজান মাসে ইসলামী আলোচনা, কোরআন তালিম, তারাবির নামাজ, দলীয় সাধারণ প্রোগ্রামগুলোতে সরকারের আজ্ঞাবহ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্রভাবে হানা দিয়ে শত শত নারীকে গ্রেপ্তার করেছে। বোরকা পরতে না দিয়ে বেপর্দা অবস্থায় জেল থেকে
কোর্টে হাজিরা দিতে আনা হয়েছে অনেককে। একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে নারীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে কেবল ইসলাম পালনের কারণে। বিগত সময়ে জামায়াতে ইসলামের মহিলা বিভাগ ও ইসলামী ছাত্রী সংস্থার 1878 নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাভোগ করিয়েছে আওয়ামী সরকার। আর ছাত্রী সংস্থার 1 কর্মী ও জামায়াত ইসলামের 6 নারী শহীদ হয়েছেন। এছাড়া 2016 সালে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রী সংস্থার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। আওয়ামী নির্যাতন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, আওয়ামী আমলে আমাদের সব অধিকার কেড়ে নেওয়া হয়। বাসা বাড়ি অফিস আদালত কোথাও নেতাকর্মীরা গত 15.5 বছর স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারেননি। হাজার হাজার নেতাকর্মী বেকার হয়ে পড়েন। এখনও প্রায় 5,000-এরও বেশি নেতাকর্মী পঙ্গু অবস্থায় আছেন। এসব জুলুম নির্যাতনের প্রত্যেকটার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনা আমাদের সবার দাবি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।